বাংলাদেশের অধিকাংশ জনগণ চাচ্ছে, অনেক রাজনৈতিক দল চাচ্ছে। এখন বিএনপি না চাইলে যে সেটা হবে না, সেটা যদি করে তাহলে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। আমি আরেকটা কথা বলতে চাই, আমি মনে হয় আপনার কাছে আসবো, আমি মনে হয় উত্তরটা পেলাম না। না আমি উত্তর পেলাম না। যে কথা হলো, উত্তরটা আপনি আমার কাছ থেকে নেন। উত্তরটা হচ্ছে এই যে আমাদের শহীদ এবং গাজীদের যে রক্ত, এই যে স্যাক্রিফাইস কিসের জন্য হয়েছে? এটা কি দ্রুত একটা নির্বাচনের জন্য হয়েছে, না বাংলাদেশের এই নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক যে মানে গন্ডগোল এবং রাজনৈতিক যে সহিংসতা, আমাদের যে ক্রাইসিস, আমাদের যে দুর্নীতি, আমাদের যে অর্থ পাচার, আমাদের যে মাদক এবং আমাদের নির্বাচন ব্যবস্থা, এই গোটা ব্যবস্থা সংস্কার করেই মানুষ একটা সুন্দর বাংলাদেশকে দেখতে চায়। এক নাম্বার কথা হচ্ছে যে পিআর সিস্টেম নিয়ে বিএনপি এবং তার সমমনা লোকেরা একটা মানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে মানুষের ভিতরে। এটা এমন একটা সিস্টেম। আচ্ছা, পিআর সিস্টেমটা আর এফপিডি এখন কোন সিস্টেমে ভোট হয় বাংলাদেশের মানুষ কি বলতে পারবে? এখন কোন সিস্টেমে ভোট হয়? ওয়েস্টমিনিস্টার ফরম্যাটে। সেই ফরম্যাটের নাম কি? ওয়েস্টমিনিস্টার না, সেই ফরম্যাটের নাম হচ্ছে এফপিটিপি। এই সিস্টেম জনগণ কেউ বলতে পারবে না। বাংলাদেশে কোন সিস্টেমে ভোট হয় এটা জনগণ। বাংলাদেশে মানুষ দেখে যে কোন মার্কায় নির্বাচন হচ্ছে। সাধারণ জনগণ যারা মানে আমাদের সাধারণ কৃষক, ঠেলাওয়ালা, মজুরওয়ালা, তারা কেউ সিস্টেম জানে না। তারা জানে যে এটা আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা জামাত, এটা অমুক, এটা তমুক, এটা মার্কা দেখে ভোট দেয়। ভাই বলছেন যে মার্কা দেখেই ভোট, তো আগের সিস্টেমও মার্কা দেখে ভোট দিবে, পিআর সিস্টেমও মার্কা দেখে ভোট দিবে। কাজে পিআর সিস্টেমের সাথে নির্বাচন সমস্যার মূলত ওইখানে না। যে জায়গাটা এখানে খুব স্পষ্টভাবে আসতেছে, বিএনপির অনেক নেতারা বলেছেন তারা 70% থেকে 80% কি পাবেন, মানে জনসমর্থন পাবেন। তো 80% 70% জনসমর্থন, 70%ও যদি ওনারা পায়, এমনকি 60%ও যদি ওনারা পান, তাহলে তো পিআর সিস্টেমে 180 সিট পান ওনারা। তাহলে পিআর সিস্টেমে যাইতে ওনাদের বাধা কোথায়? কিন্তু আগের সিস্টেমে থাকলে তো 300 সিট পাওয়া যাবে না। আগের সিস্টেমে থাকলে 300 সিট পাবেন না, কিন্তু 60% পেলে 300 সিট পেয়ে যাবে। শোনেন, 60% পাইলে 300 সিট ওভার হয়ে যাবে। 300 সিটের বেশিও যদি কোনো সিট থাকে সেটাও পেয়ে যাবে, কেউ পাস করবে না। হ্যাঁ, মানে আর কারোর পাস করা লাগবে না। 60% 51% পাইলেই ওনারা যে 51% পাইলেই 300। হ্যাঁ, তাহলে এখন যেটা দেখেন যে না, 51% পান না। আমি যদি 50% পাইলে হবে আপনার হচ্ছে 150। 50% পাইলে যদি সংসদে 300 আসন হলে পিআরে যদি আমি 51 পাই তাহলে পাবো 150। শোনেন, আর যদি পিআর ছাড়া 51 পাই বাংলাদেশে তাহলে আমি সবগুলো আসনই পেয়ে যাব। বিএনপি 33% ভোট পেয়ে 29টা আসন পেয়েছিল। একটা আসনও কোনো কাজে লাগে নাই, এই 29% মানুষের ভোট কাজে লাগে নাই। আওয়ামী লীগ বা বিএনপি যারাই যে নির্বাচনগুলো কিছুটা হলেও গ্রহণযোগ্য হয়েছিল বা গ্রহণযোগ্য নির্বাচন বলে বাংলাদেশের জনগণ মনে করে কেয়ারটেকার সরকারের অধীনে, সেখানে 37-38%, সর্বোচ্চ 40% ভোট একটা পলিটিক্যাল পার্টি পায় বলে মানে আমাদের মানুষের ভিতরে প্রতিষ্ঠিত। সেই জায়গায় দেখেন 60% মানুষের প্রতিনিধিত্ব করে তারা, 40% ভোট নিয়ে কি করে 60% মানুষকে শাসন করে। এটা তো অগণতান্ত্রিক। এটা কিভাবে সম্ভব? আমি মনে করি এই জন্য পিআর সিস্টেমটা আমাদের জন্য কেন আপনি কথা নাই এটা। আচ্ছা, বিশ্বে 91টা জায়গায় তো পিআর সিস্টেম আছে, তাহলে বিশ্বে ওইটাও আছে। আপনাকে এক নাম্বার কথা আমি যেটা বলতে চাই, কেন পিআর দাবি তোলা হচ্ছে। আচ্ছা, 71 থেকে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে, 2-1টা ইলেকশন বাদে সকল ইলেকশনকে কেন্দ্র করে বাংলাদেশে বড় বড় সহিংসতা হয়েছে এবং ক্ষমতা পরিবর্তনের যে জায়গা এবং সংবিধানকে কাটাছেড়া করা হয়েছে, যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ক্ষমতা কুকে। এই যে আমি ডামির নির্বাচন, নিশিনাথের নির্বাচন, এটা কিভাবে সম্ভব হয়েছে? ব্রুট মেজরিটি পাওয়ার কারণে। এটা সংবিধানকে যেভাবে ইচ্ছা সেইভাবে তারা মানে কাটাছেড়া করতে পেরেছে। সেই জায়গা থেকে একটা সিস্টেম পরিবর্তন করে আমরা বলছি যে পেয়ার সিস্টেম আসতে হবে। এবং সুজনের জরিপ বলছে 71% মানুষ কি চায়? পেয়ার সিস্টেমের নির্বাচন চায়। কেন চায়? যে পেয়ার সিস্টেমের মাধ্যম দিয়ে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে এবং সকলের মতটা গ্রহণযোগ্য হবে। আপনি 40% ভোট পেয়ে যদি 300, 200, 250-র বেশি সিট পেয়ে যান বা 300 সিটও পেয়ে যান, তাহলে বাকি 40% জনগণ আপনাকে ভোট দেয় না। আপনি কিভাবে 60% মানুষকে শাসন করবেন? এটা কিভাবে এটা ডেমোক্রেসি হতে পারে? কাজে ডেমোক্রেসিকে যদি আমরা মানে কার্যকারী করতে চাই, বাংলাদেশে এফপিটিপি সিস্টেম যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, এই সিস্টেমটা সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে।
সম্পূর্ণ ব্যর্থ একেবারে হয়েছে। একটা জানার জন্য এটা প্রশ্ন না, হ্যাঁ, যদি- বলেন। যদি এখন এমন হতো যে জামাতে ইসলামী 40% বা 51% ভোট পাবে, এই অবস্থায় আপনারা পেয়ে যেতেন? না, আমরা অবশ্যই পেয়ারে যেতাম। কেন? আমরা যে দাবিগুলো তুলি এটা শুধু আমাদের জন্য তুলি না, আমরা দেশের জন্য তুলি। আমরা মানে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা আন্দোলন করে আমাদের অধ্যাপক গোলাম আজম স্যার এটা রূপকার ছিলেন, সেই তত্ত্বাবধায়ক কিন্তু এখন একটা পত্রিকায় আজকে দেখলাম যে শেখ হাসিনাও নাকি এখন তত্ত্বাবধায়ক চাইতে চাই। ভারতে বসে শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক চায়। আমি স্পষ্টভাবে অন ইয়ার আপনাকে বলছি যে বাংলাদেশে একদিন আসবে বিএনপি পিআর চাইবে, কিন্তু এই এবং বিষয়টা- সেই দিন আচ্ছা, বিএনপি চাইবে। বিএনপি তো তত্ত্বাবধায়কও চায় না এক সময়, সেই বিএনপি মানন ভাই। তত্ত্বাবধায়ক দিয়েছে এবং বিএনপি ওয়ান্স আপন এ টাইম পিআর চাইবে। আপনি লিখে রাখেন, আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে আমরা এটা দেখবো যদি বিএনপি এটা মানন ভাই, বিএনপি চাইবে, ক্ষুদ্র বিএনপি স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, দলের আগে বাংলাদেশ, সবার আগে একটা বাংলাদেশ। কথা বলে, বিএনপি চাইলে তো সমস্যা সমাধানই হয়ে গেল, যে পিয়ার পদ্ধতি আর দ্বিতীয় আরেকটা কথা আমি একটু বলি এইখানে, সেটা হচ্ছে আপনি ভাই আমার- বলেছে হিন্দু বৌদ্ধ পরিষদ, এরা তো কোনো পলিটিক্যাল পার্টি না, এরা তো আলাদা পলিটিক্যাল পার্টি না, রেজিস্টার্ড পার্টি না যে তারা কি নির্বাচন করবে। সমকামীদের কথা বলছে, এরা তো আলাদা কোনো নির্বাচন কমিশন থেকে মানে নিবন্ধিত কোনো দল না, বরঞ্চ এই সমস্ত লোকদেরকে যাদের নাম বলেছেন বাংলাদেশের এই সমস্ত বড় বড় পলিটিক্যাল পার্টিরা তাদেরকে বিভিন্নভাবে কি করেছে, মানে তাদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। আওয়ামী লীগ বাংলাদেশে হিন্দু ভোটের একমাত্র মালিক বলে মনে করত, এখন বিএনপি সেই শূন্য স্থান পূরণের স্বার্থে বলছে যে পিআর সিস্টেমে গেলে কি হবে, মানে আমাদের মানে ওই ভোটগুলো চলে যাবে, ফ্যাসিবাদ আসবে। মানন ভাই। ফ্যাসিবাদ আসবে না, বরঞ্চ ফ্যাসিবাদের কবর রচনা হবে। মানন ভাই, আপনি যেগুলো বললেন সবগুলো যদি মেনেও নেই, এখন প্রশ্ন হলো যেহেতু সামনে নির্বাচন একটা করতে হবে, বাংলাদেশের নির্বাচন হবে, এবং মাঝখানে অনেকগুলো আলোচনা হলো, আপনাদের সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিল, সেই সংস্কার কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে আপনারা ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসলেন। এত ভালো একটা দিক নির্বাচন ঐক্যমত্য কমিশনের আলোচনায় আসলো না কেন? জি, ঐক্যমত্য কমিশনের আলোচনায় আসছে তো, আসে নাই। এজেন্ডা হয়েছে। এজেন্ডা কেন হয়েছে? এজেন্ডা হয়েছে? উচ্চ কক্ষে না, নেই। না না উচ্চ কক্ষ না, উচ্চ কক্ষে। উচ্চ কক্ষ- আমি আপনাকে এখনো দেখাতে পারি ভাই, কিন্তু উচ্চ কক্ষে পিয়ার নিয়ে কথা হচ্ছে। স্প্রেডশিটে আসে নাই বিএনপি কি উচ্চ কক্ষে পিআর চায়? বিএনপি চায় না। চায় না, তাহলে বিএনপি আমি উচ্চ শুধু কক্ষেও একটা পিআর বিষয় চায় না। জানার জন্য বলছি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ঐক্যমত্য কমিশনে, সেটার মধ্যে এজেন্ডাতে পিআর পদ্ধতি ছিল না। তাহলে আমি আপনাকে একটা কথা বলি, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা অনুষ্ঠানে বলেছে যে দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। তাহলে বিষয়টা বোঝেন, আপনারা যদি এটার প্রতি খুব বেশি অনেস্টি হইতেন, তাহলে সেই বিষয়টা কি আপনারা ওই ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ঢুকাইতেন না? অফকোর্স, শোনেন, আমরা এজেন্ডায় ঢোকানোর জন্যই তো এটা আলোচনা হয়েছে, এবং এটা আমাদের গণ দাবির জন্য আমরা জাতীয় সমাবেশ করে 19 তারিখে এটাকে হাইলাইট করে আমরা জনগণের সাথে দিয়ে এটাকে কি করেছি। শুধু আমরা না, বাংলাদেশের অধিকাংশ জনগণ চাচ্ছে, অনেক রাজনৈতিক দল চাচ্ছে। এখন বিএনপি না চাইলে যে সেটা হবে না, সেটা যদি করে তাহলে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। আমি আরেকটা কথা বলতে আমি মনে হয় আপনার কাছে আসবো, আমি মনে হয় উত্তরটা পেলাম না। না আমি উত্তর পেলাম না। কথা হলো উত্তরটা আপনি আমার কাছ থেকে নেন। বলেন। উত্তরটা হচ্ছে এই যে আমাদের শহীদ এবং গাজীদের যে রক্ত, এই যে স্যাক্রিফাইস কিসের জন্য হয়েছে? এটা কি দ্রুত একটা নির্বাচনের জন্য হয়েছে, না বাংলাদেশের এই নির্বাচনী ব্যবস্থা, রাজনৈতিক যে মানে গন্ডগোল এবং রাজনৈতিক যে সহিংসতা, আমাদের যে ক্রাইসিস, আমাদের যে দুর্নীতি, আমাদের যে অর্থ পাচার, আমাদের যে মাদক এবং আমাদের নির্বাচন ব্যবস্থা, এই গোটা ব্যবস্থা সংস্কার করেই মানুষ একটা সুন্দর বাংলাদেশকে দেখতে চায়। মূলত সেই জায়গার সংস্কার না করে এবং সংস্কারকে আপনি একটা আইনি ভিত্তি না দিয়ে আপনি শুধু নির্বাচনে চলে যাবেন, তাহলে বাংলাদেশ আবার সেই খাদে পড়ে যাবে। একজন সংসদ সদস্যের কি কাজ হওয়া উচিত? আইন প্রণয়ন করা, দেশের পলিসি তৈরি করা। আমাদের দেশে সেটা হয় না, আমাদের দেশের সংসদ সদস্যরা ওই মানে গমের হিসাব করে। তাহলে যদি তাই হয়, এই বাংলাদেশে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং তত্ত্বাবধায়ক সরকারের যে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা এবং তারা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম কিনা, তার জন্য বাংলাদেশে এখন মানে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হতে পারে, তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন হতে পারে।